ইরানকে জব্দ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে অর্থনৈতিক ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদ তৈরি করেছিলেন তা এখন ঘুরে গিয়ে বিঁধেছে খোদ আমেরিকার হৃৎপিণ্ডে। পরাশক্তি হওয়ার অহংকার নিয়ে ওয়াশিংটন এমন এক আত্মঘাতী খেলায় হাত দিয়েছে যা খোদ আমেরিকার মার্কিন অর্থনীতিকেই কোমার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব অর্থনীতিবিদরা এখন স্পষ্ট উচ্চারণ করছেন, ইরান নয়, ট্রাম্পের এই বলদর্পী অর্থনৈতিক পদক্ষেপের প্রথম শিকার মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আস্ফালন করে ঘোষণা করেছিলেন তথাকথিত ইকোনমিক ডি-ডে বা ইরানের জন্য অর্থনৈতিক কিয়ামত। তিনি বার্তা দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে পরিস্থিতি যাই হোক, অর্থনৈতিকভাবে তেহরানকে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া হবে। যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য বজায় রাখবে তাদের উপর চাপানো হবে ভয়াবহ সেকেন্ডারি স্যাংশন। কিন্তু ইতিহাস সাক্ষী, অন্ধ প্রতিহিংসা কখনো সঠিক কৌশল হতে পারে না। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির বাস্তবতায় ট্রাম্পের এই পদক্ষেপ মুহূর্তের মধ্যে রূপ নিয়েছে এক মহা বিপর্যয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে মার্কিন প্রশাসন যখন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাবুক ঘুরিয়ে নিজেদের ক্ষমতা জাহির করতে চাইল, বিশ্ববাজার তার কড়া জবাব দিল। ধাক্কাটা সরাসরি এসে পড়ল মার্কিন শেয়ার বাজারে। ডাউ জোন্স থেকে শুরু করে S&P 500 মুহূর্তেই রেড জোনে তলিয়ে গেল সূচক। বিনিয়োগকারীরা পরিষ্কার বুঝে গেছেন ওয়াশিংটনের নীতি এখন দিশেহারা। তারা মার্কিন অর্থনীতির ওপর আস্থা হারিয়ে শেয়ার বেচাকেনায় হাত গুটিয়ে নিচ্ছেন। কিন্তু এই অর্থনৈতিক আত্মঘাতের সবচেয়ে বড় ও প্রাণঘাতী তরঙ্গের নাম বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম তেল ব্যবহারকারী ও ভোক্তা দেশ। জ্বালানির দাম বাড়লে মার্কিন অর্থনীতির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তার প্রভাব পড়ে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার শুরু থেকেই কৌশলগত হরমুজ প্রণালী অবরুদ্ধ। বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে, যা এখন কার্যত বন্ধ। তার উপর বাব এল মানদেব প্রণালীতে হুথিদের একের পর এক হামলায় আন্তর্জাতিক তেলের সরবরাহ কমেছে আরও 28%। এই জ্বলন্ত আগুনে ঘি ঢাললেন ট্রাম্প। নতুন করে কঠোর নিষেধাজ্ঞা ও ইকোনমিক ডি-ডে ঘোষণার সাথে সাথে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $94 উঠে গেল। তেলের দামের এই অনিয়ন্ত্রিত বৃদ্ধি মানে মার্কিন সাধারণ মানুষের পকেট খালি হওয়া। গত 6 মাস ধরে আমেরিকার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 1.5 থেকে দ্বিগুণ হয়েছে। সাধারণ জনগণ পেট্রোল পাম্প থেকে শুরু করে গ্রোসারি সব জায়গায় চরম নাভিশ্বাস তুলছে। ফাইন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর সমীক্ষায় দেখা গেছে, আমেরিকার মাত্র 12% অন্ধ সমর্থক ট্রাম্পের এই পাগলামি সমর্থন করছে। অন্যদিকে 70% বেশি মার্কিন নাগরিক প্রেসিডেন্টের এই অপরিণামদর্শী আচরণে মারাত্মক ক্ষুব্ধ। তারা মনে করছেন অর্থনৈতিক অদূরদর্শিতার কারণে দেশ এক ভয়াবহ খাদে গিয়ে পড়ছে। সামনেই নভেম্বরের গুরুত্বপূর্ণ মিড টার্ম নির্বাচন, আর সেই নির্বাচনে পরাজয়ের ভয়ে ব্যাকফুটে থাকা প্রেসিডেন্ট এখন নিজের পিঠ বাঁচাতে জনসভায় খোলা মেলা আকুতি জানাচ্ছেন, ডেমোক্রেটরা জিতলে তাকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন ইরানকে এই অর্থনৈতিক যুদ্ধে কোণঠাসা করতে পারছে না? কারণ বিশ্ব ব্যবস্থা এখন আর একক কোনো পরাশক্তির ইশারায় চলে না। ওয়াশিংটনের এই স্যাংশন নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এশিয়ার অর্থনৈতিক দানব চীন। ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ডারি স্যাংশনের হুমকিকে সম্পূর্ণ নাকচ করে বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইরানের সঙ্গে স্বাভাবিক ও অবিচ্ছেদ্য বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে। চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ইরানের খনিজ তেল চীনা কারখানার চাকা সচল রাখে, আর চীনের তৈরি পণ্য ও প্রযুক্তি ইরানের বাজারে পৌঁছায়। ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও এই আন্তর্জাতিক সাপ্লাই চেইন ভেঙে ফেলার ক্ষমতা রাখে না। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার কৌশলগত পার্টনারশিপ। গড়ে উঠেছে ইরান রাশিয়া চীন শক্তিশালী জোট। বৈশ্বিক অর্থনীতির একটি বিশাল অংশ এবং সামরিক প্রযুক্তিগত ক্ষমতার বড় একটি কেন্দ্র এখন এই ব্লকের হাতে। এই 3 দেশ যখন একসুরে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধকে অস্বীকার করছে, তখন আমেরিকার অর্থনৈতিক চাবুক নিছক এক ফাঁপা হুমকিতে পরিণত হয়েছে। নিষেধাজ্ঞার খেলা খেলতে গিয়ে মার্কিন প্রশাসন আরও এক মারাত্মক অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি পাহাড় প্রমাণ রাষ্ট্রীয় ঋণ। বর্তমানে আমেরিকার ঘাড়ে চেপে আছে প্রায় $40 ট্রিলিয়ন বিশাল ঋণের বোঝা। পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য একটি পরিসংখ্যানই যথেষ্ট। বর্তমানে প্রতি 67 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ বাড়ছে $1 ট্রিলিয়ন। আমেরিকার অর্থ মন্ত্রণালয় বাজার থেকে বন্ড ছেড়ে যে ঋণ নিচ্ছে তার সুদের হার বা ইল্ড বেড়ে এখন 5.25% থেকে 5.28% পৌঁছেছে। এই বিপুল সুদের বোঝা টানতে গিয়ে মার্কিন কোষাগার এখন খালি হতে বসেছে। অর্থনৈতিক ইতিহাসবিদরা বলছেন, যেভাবে একসময় অতিরিক্ত ঋণের বোঝা ও ভুল নীতির কারণে রোমান সাম্রাজ্য কিংবা স্প্যানিশ সাম্রাজ্য ভেঙে পড়েছিল, মার্কিন অর্থনীতি আজ ঠিক একই বিপজ্জনক ধ্বংসের পথে হাঁটছে। বড় বড় মার্কিন কর্পোরেশনের হাতে বিশাল পুঁজি থাকলেও খোদ মার্কিন সরকারের হাতে আজ নতুন করে বিনিয়োগ বা অর্থনৈতিক ধাক্কা সামলানোর মতো অর্থ নেই। অতি শীঘ্রই যদি এই ঋণ সংকট ও সুদের হার নিয়ন্ত্রণে না আনা যায়, তবে মার্কিন সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হওয়া এবং লক্ষ লক্ষ কর্মী ছাঁটাইয়ের মতো অভূতপূর্ব বিপর্যয় দেখা যাবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সাম্প্রতিক বক্তব্য এই বৈশ্বিক প্রেক্ষাপটকে চমৎকারভাবে তুলে ধরেছে। 2012 সালে আমেরিকা চাপিয়েছিল মোস্ট ক্রিপ্লিং স্যাংশন বা পঙ্গু করে দেওয়ার মতো নিষেধাজ্ঞা। ইরান তা প্রতিহত করেছে। 2018 সালে ট্রাম্প এনেছিলেন ম্যাক্সিমাম প্রেশার নীতি। ইরান তাও সহ্য করে শক্ত হয়ে দাঁড়িয়েছে। আর 2026 সালে এসে যখন ট্রাম্প মোস্ট ক্রাশিং অর্থনৈতিক অপারেশন চালানোর দাবি করছেন, তেহরান তাকে কেবল এক পুরনো ফ্লপ সিনেমার পুনরাবৃত্তি হিসেবেই দেখছে। বিগত 4 দশক ধরে টিকে থাকা লড়াই চালাতে গিয়ে ইরান নিজেদের ভেতরে এক বিকল্প অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছে। কঠোর অবরোধ ও সংকটের মধ্যেও তাদের অর্থনীতি একেবারে ভেঙে পড়েনি, বরং তারা চীন ও রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত অর্থনৈতিক জোট তৈরি করে নিজেদের সুরক্ষিত করেছে। আন্তর্জাতিক বিখ্যাত সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টও তাদের বিশ্লেষণে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ট্রাম্পের এই তথাকথিত ইকোনমিক ডি-ডে ইরানকে ধ্বংস করা তো দূরের কথা, আমেরিকার জন্য আরও একটি চরম ঐতিহাসিক পরাজয় ডেকে আনবে। মার্কিন প্রশাসন ভেবেছিল সামরিক চাপের পর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করবে, কিন্তু বাস্তবতার নির্মম কোষ্ঠী পাথরে প্রমাণিত হয়েছে আমেরিকার প্রতিপক্ষ আজ চূড়ান্ত সংকটের মুখে। ইরানকে কবর দেওয়ার শেষ চেষ্টা করতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে নিজের দেশের অর্থনীতির জন্যই এক বিশাল গর্ত খুঁড়ে বসেছেন। ক্ষমতার দম্ভে বিশ্ববাজারের জটিল অঙ্ক ভুল করে বসা ওয়াশিংটন আজ নিজ ভূখণ্ডেই অর্থনৈতিক ডুমসডে বা রোজ কিয়ামতের সম্মুখীন। খেলায় চালিকা শক্তি এখন কার হাতে আর কে ব্যাকফুটে তা বিশ্বমঞ্চে আর কারও বুঝতে বাকি নেই। চীনকে থামাতে হবে, রাশিয়াকে চাপে ফেলতে হবে, তেলের বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সমুদ্রপথের ঝুঁকি সামলাতে হবে, আর একই সঙ্গে নিজের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হবে। এটা কি এত সহজ? সম্ভবত এটাই ট্রাম্পের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধ নয়, বরং এটি সব দেশের বিরুদ্ধেই এক ধরনের যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাঘাই বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, কোনো দেশের সরকারি, বিদেশি ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে অন্য কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার অধিকার রাখে না, কারণ এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের আইনি ও সার্বভৌম ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। ইরানের জন্য ঘোষিত ডুমসডে যদি তেহরানকে দুর্বল করার বদলে তেলের দাম বাড়ায়, বিশ্ববাজারে আতঙ্ক ছড়ায় এবং আমেরিকার ভোক্তার উপর অতিরিক্ত চাপ তৈরি করে, তাহলে অস্ত্রটা কোথায় গিয়ে আঘাত করবে? ইরানে নাকি আমেরিকার ঘরেই? ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও একই রকম কড়া মূল্যায়ন উপরে স্থিতিশীল মনে হলেও যুদ্ধ শেষ হলে দেশটির ভেতরের অসন্তোষ আর বিভাজন প্রকাশ্যে আসবে বলে তার ধারণা। ওদিকে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে কড়া সমালোচনা করেছে ইরান। ওই চুক্তি সই হলেও তা রিয়াদকে স্থায়ী নিরাপত্তা দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এক্সে তিনি বলেছেন, সৌদির জনগণের জানা উচিত তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না, যেমনটি বছরের পর বছর ধরে আমেরিকানদের অন্ধভাবে সেবা করেও তারা কোনো নিরাপত্তা পাননি। সমালোচনা করে ইরানের এই কর্মকর্তা আরও বলেন, সৌদি আরব তাদের নীতি সংশোধন করলে নিরাপত্তার জন্য অন্যদের কাছে ভিক্ষা চাইতে হবে না।